প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব। টপিক্সের নাম হচ্ছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা ইন্টারমিডিয়েটের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক্স এবং খুবই ইন্টারেস্টিং। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আছে আমাদের জটিল সংখ্যা কি। তো জটিল সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এই আকারের সংখ্যাকে কি বলি আমরা? জটিল সংখ্যা। তো এখানে এক্স ওয়াই কি? এক্স ওয়াই এর পরিচয় হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার। এক্স ওয়াই হচ্ছে রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেই বাস্তবে, কি হবে যে এগুলোকে আবার জেড দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো আমরা যদি একটা সংখ্যা এখন লিখি যে এরকমভাবে যে জেড ইকুয়াল টু 5 + 3i, তো তখন আমরা এটাকে কি বলবো? জটিল সংখ্যা। আচ্ছা আচ্ছা, আমরা যদি এরকম একটা সংখ্যা লিখি, নর্মাল আমরা যেগুলো ব্যবহার করি যে সংখ্যাগুলো হিসাব নিকাশের ক্ষেত্রে, যে ধরো আমরা লিখলাম হচ্ছে শুধু 3, তো এই 3 কি সংখ্যা হবে? তাহলে অবশ্যই বাস্তব সংখ্যা। কিন্তু আমি বলবো না 3 হচ্ছে একটা জটিল সংখ্যা। কেন? কারণ 3কেও আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে সাজাইতে পারবো। লাইক আমরা যদি 3কে এরকমভাবে লিখি 3+0 * i, কারণ কি 3 কি? 3 হচ্ছে এই এক্স, যেটা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, এবং জিরো কি? জিরোটা হচ্ছে ওয়াই, ওয়াইও কি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত আমরা জানি। তাহলে কি এটাও কি হইলো? একটা জটিল সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাগুলো হইলেই আমরা কি বলবো? তাকে জটিল সংখ্যা বলবো। তো এখানে এক্স এর একটা পরিচয় আছে, এক্স এর পরিচয় হচ্ছে বাস্তব অংশ। যেহেতু একটা সংখ্যা এবং সংখ্যার একটা অংশ নিয়ে কাজ করতেছি, এই জন্য এটা বাস্তব অংশ। আর ওয়াই এর পরিচয় কি? ওয়াই এর পরিচয় হচ্ছে অবাস্তব অবাস্তব অংশ। ঠিক আছে, তো আমরা এই দুইটা পার্ট দেখলাম, বাস্তব অংশ এবং অবাস্তব অংশ। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা একটা জিনিস বলতে পারি তাহলে, যে এটা আমরা ব্যবহার করতাম যে 3 বা 5 বা 10, এগুলা কি? এগুলো হচ্ছে স্বাভাবিক জীবন আমরা ব্যবহার করি যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে। কিন্তু 5+3i আকারের সংখ্যাগুলোকে আমরা এরকমভাবে ব্যবহার করি না সচরাচর। আচ্ছা, কিন্তু আমরা বলতেছি যে যে সংখ্যাগুলো আমরা নর্মালি ব্যবহার করি সেগুলো আসলে জটিল সংখ্যা। তাহলে সংখ্যা আসলে কোথা থেকে আসে? সংখ্যা আসছে আমরা বলতে পারি যে জটিল সংখ্যা থেকেই। আমরা নর্মালি শ্রেণী বিভাগ দেখতাম যে সংখ্যা বাস্তব সংখ্যা থেকে শ্রেণী বিভাগটা ছিল, যে বাস্তব সংখ্যার পরে হচ্ছে আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এরকমভাবে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। কিন্তু এখানে হচ্ছে আমরা দেখলাম সমস্ত সংখ্যা আসলে কই থেকে আসছে? জটিল সংখ্যা থেকে। তো আমরা যদি এখানে লিখি যে জটিল সংখ্যা, জটিল সংখ্যা থেকেই হচ্ছে দুইটা পার্ট আসবে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অর্থাৎ সমস্ত সংখ্যাকে আসলে জটিল সংখ্যা বলা যায়। আচ্ছা, তাহলে জটিল সংখ্যাকে একটা সেট আকারে প্রকাশ করা যায়। জটিল সংখ্যার সেটকে আমরা কি বলি? যে জটিল সংখ্যার সেট, এটাকেও একটা সেট দ্বারা প্রকাশ করা যায়। সেটা হচ্ছে ক্যাপিটাল সি, এখানে একটু বোল্ড করে দিতে হবে, এটা কি? জটিল সংখ্যার সেট। ওকে, তো এখানে হচ্ছে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা জানি। এরপরে বাস্তব সংখ্যা ফার্দার আরো অনেক ভাগ আছে, লাইক মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তো আমরা এইটা নিয়ে এখন আর কথা বলবো না, আমরা কথা বলবো হচ্ছে অবাস্তব সংখ্যা, এইটা নিয়ে। তো আমাদের এইখানে কাজ হচ্ছে অবাস্তব সংখ্যা, এইটা নিয়ে কাজ। ওকে, তো আমরা হচ্ছে অবাস্তব সংখ্যা কি এই জিনিসটা যদি দেখি, তাহলে ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ নিই, লাইক x² + 1 = 0। তো এইরকম যদি একটা উদাহরণ নিই আমরা, তো এরপরে কি করতে পারি? আমরা পরের লাইনে কি করতে পারি? x² = -1। এরপরে কি হবে? আমরা জানি যে রুট ওভার করা যায় -1, আর রুট ওভার করলে পিওর ভ্যালু, যেহেতু কি করি আমরা? প্লাস মাইনাস দিই। কিন্তু আমরা তো এরকম যদি রুটের ভিতরে নেগেটিভ আসে তাহলে এইরকম সংখ্যা নিয়ে আমরা কাজ করি না, বা এরপরে রুটের ভিতরে নেগেটিভ আসলে কি হবে আমরা এটাও কিছু করতে পারি না। তো সমস্ত গণিতবিদরা একটা সিদ্ধান্ত নিল, আচ্ছা এরকম আসলে আমরা কি করতে পারি? একটা সমাধানে আসতে পারি। তো প্রথম সমাধানের জন্য প্রথম যে একটা প্রস্তাব দেয় সে হচ্ছে, তার নাম হচ্ছে গণিতবিদ অয়লার। তো গণিতবিদ অয়লার হচ্ছে এই যে রুট ওভার
-1 এটাকে বললো যে আই। তাহলে আই স্কোয়ার সমান কি আসবে? আই স্কোয়ার সমান আসবে -1। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে ইমাজিনারি, লাইক বাস্তবে এটা আমরা দেখি না, ইমাজিনারি, এই জন্য ইমাজিনারি এই ফার্স্ট লেটার আই, এই আই দ্বারা রিপ্রেজেন্ট করছে। যে রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা আসলে আমরা কি করতে পারি? আই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। লাইক আমাদের রুটের ভিতরে এরকম আসলো -5, তাহলে এটা কি করতে পারি? -1 ইন্টু √5। তাহলে -1 এর পরিবর্তে আই, আর হচ্ছে 5, অর্থাৎ 5i। তো গণিতবিদ অয়েলার আবার হচ্ছে আরেকটা হচ্ছে সমীকরণ সম্পর্কে আমাদের একটু ধারণা দেয়। তো এটা দেখি আমরা কি ধারণা দিছে। এটাকে বলছে ঈশ্বর সমীকরণ। তো ঈশ্বর সমীকরণটা কি, বা গড ইকুয়েশন? e⁻i পাই +1 = 0। তো এটাকে বলা হয়েছে হচ্ছে গড ইকুয়েশন। তো আমরা জানি ই হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং পাই একটা কনস্ট্যান্ট। তো গণিতবিদ অয়েলার হচ্ছে গড ইকুয়েশন সম্পর্কেও সে একটা ধারণা দেয়। ওকে, আমরা পরের পেজে যাই। এখানে বলছে জটিল সংখ্যার পরম মান। আমরা দেখি জটিল সংখ্যার পরম মান কি। আমরা যখন একটা জটিল সংখ্যা ধরি z = x + iy। তো জটিল সংখ্যার পরম মান বের করার জন্য আমরা একটা স্থানাঙ্ক ড্র করি, x প্রাইম। তাহলে এটা কি আসবে? y প্রাইম। আমরা যদি জটিল সংখ্যাকে কোনো একটা স্থানাঙ্কে বসে দিই তাহলে আমাদের একটা পয়েন্ট পাই, জটিল সংখ্যার আর্গান ডায়াগ্রাম বলে, আর্গান ডায়াগ্রাম। সেইটা অনুযায়ী আমরা জটিল সংখ্যার এই যে যেটা হচ্ছে রিয়েল পার্ট, সেই রিয়েল পার্ট বা হচ্ছে বাস্তব অংশ, সেটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, আর ওয়াই হবে হচ্ছে, বা ইমাজিনারি পার্টটা হবে হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু। অর্থাৎ পয়েন্ট হবে এরকম। আমি যদি পি দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে কি, অরিজিন থেকে এই পর্যন্ত আমি এক্স ধরলাম আর এতটুকু ওয়াই ধরলাম, পয়েন্টটা এখানে পাই, এটা ধরে নেওয়া আসলে এক্স, ওয়াই। আচ্ছা, আমরা যোগ করে দেই, তাহলে এতটুকু কি ভ্যালু? এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। তো এখানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এটাকে একটা ভ্যালু আর ধরি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি বলতে পারি? এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ সমান সমান আসবে √x² + y²। আচ্ছা, এই যে অরিজিন থেকে এই পি পয়েন্ট পর্যন্ত যে আমরা একটা ভ্যালু পাইলাম, এইটা ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে জটিল সংখ্যার পরম মান। পরম মান মানেই তো আমরা জানি কি, মান, কোনো সংখ্যার মান। তাহলে r = কি পাইলাম? x² + y²। এইটা হচ্ছে জটিল সংখ্যার কি বলবো? পরম মান। বা এই জটিল সংখ্যা যদি এরকম দেওয়া থাকে, তো এই ক্ষেত্রে কি লিখতে পারি? সরাসরি z মডুলাস অফ, তাহলে মডুলাস যদি দেই তাহলে মডুলাস অফ x + iy = √x² + y²। ওকে, তো এই সম্পর্কিত আমরা অঙ্ক দেখবো একটু পরেই। তো দেখি আমরা পরের পেজে। এখানে বলছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। তো জটিল সংখ্যার আর্গুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা হচ্ছে আমাদের গণিত ফার্স্ট পেপার সরলরেখা, যে সেখানেও আছে। সরলরেখার এখানে হচ্ছে পোলার কোঅর্ডিনেটস এবং হচ্ছে কার্তেশীয় কোঅর্ডিনেটস, এই দুইটার হচ্ছে কি থাকে? ট্রান্সফরমেশন থাকে একটা থেকে আরেকটা। তো ওইখানে আমাদের আর্গুমেন্ট নিয়ে একটা ধারণা প্রয়োজন পড়ে। তো আমরা জটিল সংখ্যার আর্গুমেন্ট এই জিনিসটা সংজ্ঞা সহ জানি। তো আর্গুমেন্ট কাকে বলে? আর্গুমেন্ট হচ্ছে বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কোনো সংখ্যা নির্দেশক বিন্দুতে পৌঁছানোর জন্য যে পরিমাণ ঘুরতে হয়। অর্থাৎ আমরা আবার যদি স্থানাঙ্ক নেই, তো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, প্রাইম ওয়াই। কি বলছে? যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণে ঘুরে কোনো সংখ্যা নির্দেশক বিন্দুতে পৌঁছানো যায়, তাহলে কি বলা হয়? সেই ঘূর্ণনের পরিমাণকে বলা হয় আর্গুমেন্ট, ওই সংখ্যার আর্গুমেন্ট। তো কোনো একটা বিন্দু আমি যদি এইখানে ধরি, যে এখানে একটা পি বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে। তো আমি এক্স অক্ষের ধনাত্মক দিক, তো এইটাই, তো যে পরিমাণে ঘুরে, এই যে আমাদের এতটুকু ঘোরা লাগছে, তাহলে এতটুকু ঘূর্ণনের পরিমাণকে আমরা কি বলবো? এই সংখ্যার জন্য আর্গুমেন্ট। এখানে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে বলছে শুধুমাত্র, আমরা ক্লকওয়াইজ ঘুরবো না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো এই সংখ্যায় আমাদের তেমন কিছু বলে নাই। অর্থাৎ আমরা চাইলে এভাবেও ঘুরতে পারি। আচ্ছা, তো আমরা হচ্ছে জটিল সংখ্যার যদি আর্গুমেন্টের সংজ্ঞাটা লিখি, তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণ ঘুরে কোনো সংখ্যা নির্দেশক বিন্দুতে পৌঁছানো যায়, কি হবে? পৌঁছানো যায়, তাকে ওই সংখ্যার
কি বলে? আর্গুমেন্ট বলে। অর্থাৎ ঘূর্ণনের পরিমাণকে কি বলে? আর্গুমেন্ট বলে। তো আর্গুমেন্ট হচ্ছে আবার দুই প্রকার, মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। তো মুখ্যটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয়েছে প্রাইমারি, এটার আরেকটা নাম আছে প্রিন্সিপালও বলা হয় এটাকে, প্রিন্সিপাল। আর এটারও আরেকটা নাম আছে, এটা হচ্ছে সেকেন্ডারি। ওকে, তো আমরা জটিল সংখ্যার আর্গুমেন্টের সংজ্ঞা এবং প্রকারভেদ দেখলাম। তো মুখ্য আর্গুমেন্ট এবং গৌণ আর্গুমেন্ট নিয়ে আমরা দেখব। তো দেখি, মুখ্য আর্গুমেন্ট আর গৌণ আর্গুমেন্ট বোঝার জন্য আমাদের আর্গুমেন্ট জিনিসটা কি পুরোপুরি বিস্তারিত দেখা লাগবে। তো জটিল সংখ্যার আর্গুমেন্ট যেহেতু, তো জটিল সংখ্যার আর্গুমেন্টগুলো হচ্ছে আমরা কিভাবে বের করি এটা দেখি আমরা প্রমাণ সহ। তো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তো ফার্স্ট কোয়াড্র্যান্টে যদি কোনো একটা জটিল সংখ্যা থাকে, লাইক এখানে যদি একটা জটিল সংখ্যা থাকে, তো এটা জটিল সংখ্যা কি আসবে? এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তো এক্স কমা ওয়াই যদি হয়, এটার আর্গুমেন্টটা কি আসবে? তো এই বিন্দুতে পৌঁছানো মানে কি? এইখান থেকে এইরকম ঘুরতে পারি আমরা। তো ঘুরলে এটা কি? ঘূর্ণন কি বা রোটেশন, এটা কি হবে? একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের ভ্যালু কি আমরা কি বলবো? আর্গুমেন্ট বলবো। কিন্তু সংজ্ঞাতে তো কি বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণে ঘুরে কোনো সংখ্যা নির্দেশক বিন্দুতে পৌঁছানো যায় তাই কি বলে? জটিল সংখ্যার আর্গুমেন্ট বলে। কিন্তু সে এখানে কিন্তু বলে না এই যে ক্লকওয়াইজ ঘুরতে হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। তো এটা হচ্ছে আমি কি করছি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি। আমরা তো জানি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে কোনগুলো হচ্ছে ধনাত্মক হয়, আবার ক্লকওয়াইজ ঘুরলে ঋণাত্মক হয়। তো আমি তো এইভাবে ঘুরতে পারি সংজ্ঞা অনুযায়ী, সংজ্ঞায় তো আর বলে নাই। তাহলে এটাও কি হবে? এটাও একটা আর্গুমেন্ট হবে। কিন্তু এই যে এইটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এটা গৌণ আর্গুমেন্ট। কিন্তু কিভাবে এটা আমরা ফাইনালি দেখব। আমরা ধরে নিতেছি হচ্ছে জটিল সংখ্যাটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, এক্স কমা ওয়াই। ওকে, তো আমরা যোগ করে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের থিটা, এবং এই থিটার ভ্যালুটা কি হবে? আর্গুমেন্ট। তো এটা কি হবে? ওয়াই, এটা এক্স। যেহেতু এক্স আর ওয়াই দেওয়া আছে, অর্থাৎ এটা থিটা হইলে এটা কি? লম্ব, এটা ভূমি। তাহলে আমাদের লম্বার ভূমির সাথে সম্পর্ক কার? সম্পর্ক হচ্ছে টেন থিটা। টেন থিটা সমান কি আসবে? ওয়াই বাই এক্স। থিটা সমান টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো এইখানে যে থিটার ভ্যালু পাবো, এটি হচ্ছে আমাদের কি হবে? আর্গুমেন্ট। তো আমরা এটা কি পাইলাম? এটা হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ, অ্যান্টি ক্লোকওয়াইজ। আচ্ছা, আমরা যদি ক্লোকওয়াইজ বের করতে চাই, ক্লোকওয়াইজের জন্য কি আসবে? এইভাবে করতে হবে। এইভাবে করলে কি হবে? এটাকে আমরা আলফা বলি, তাহলে আলফা। এখন এই টোটালটা হচ্ছে থিটা, আর টোটাল অ্যাঙ্গেল হচ্ছে কত? 360, অর্থাৎ 2 পাই। তো আমরা 2 পাই থেকে যদি থিটা বাদ দিই, তাহলে তো আমরা এই আলফা এর ভ্যালু পাবো। তাহলে আলফা সমান কি পাইলাম? আলফা সমান হচ্ছে 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা উভয় ক্ষেত্রে কি ব্যবহার করবো? একটা মডুলাস ব্যবহার করবো, কারণ মডুলাস ব্যবহার করলে যদি নেগেটিভ থাকে ওটা পজিটিভ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য পেলাম। আচ্ছা, আমরা যদি তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য বের করি, লাইক আমি যদি লিখে রাখি সেকেন্ড কোয়াড্র্যান্ট, ঠিক আছে? সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য কি আসবে? সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য বিন্দুটা আসবে এখানে, বা সংখ্যাটা এই সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত থাকবে। তো এটার জন্য আবার যোগ করি, বেস তো এক্স অক্ষ থাকে, তাহলে অ্যাঙ্গেল কোনটা হবে? আমি একটু যদি রিমুভ করি, তো এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য। তো সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য আমাদের কি হবে? এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। এটাকে আমরা থিটা ধরলাম। তো আমরা তো এই অ্যাঙ্গেল সরাসরি বের করতে পারবো না। এই অ্যাঙ্গেল সরাসরি বের করতে না পারলে আমরা কি করবো? এই অ্যাঙ্গেলটুকু বের করবো, এইটুকু। তো এইটুকু আমরা হচ্ছে থিটা ধরি, থিটা বা অন্য কিছু ধরতে পারি আমরা চাইলে, এখানে বিটা ধরা যায়। তাহলে আমরা বিটার ভ্যালু বের করলে আমরা হচ্ছে টোটাল অ্যাঙ্গেল কত? পাই। পাই থেকে শুধুমাত্র বিটাটা বাদ দিলে কি থিটা বের হবে। তাহলে হচ্ছে এক্ষেত্রেও কি এটা হাইট, এটা কত? ওয়াই, আর এটা কত? বেস এক্স। কিন্তু এখানে পয়েন্টটা যদি থাকতো, পয়েন্টার ফর্মেটটা কেমন আসতো? মাইনাস এক্স কমা ওয়াই। ওকে, তাহলে এইখানে আসে হচ্ছে টেন ইনভার্স, মানে বিটা ইকাল টু, সরাসরি যদি লিখি টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এক্স। কিন্তু আমাদের এইটা তো কি না? আর্গুমেন্ট না। আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হবে হচ্ছে থিটা এর ভ্যালু। এই জন্য কী করবো? থিটা ইকুয়াল টু, আমি এখানে এক নাম্বার দিই, থিটা হলে কি আসবে? পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ
ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এক্স। আচ্ছা, এটা তো কি দেখলাম, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি, ঠিক আছে। আমরা যদি ক্লকওয়াইজ দেখি, ক্লকওয়াইজ কোনটা? ক্লকওয়াইজ হচ্ছে এইটা। তো এইটা কি? এটা হচ্ছে এতটুকু কি? এতটুকু হচ্ছে টোপাই, যে এতটুকু, এই এতটুকু কি? এতটুকু হচ্ছে টোপাই। তো টোপাই থেকে কতটুকু বেশি আছে? এতটুকু। তো কি করতে পারি এখানে? এখানে ওই থিটা দ্বারা যদি রিপ্রেজেন্ট করি, এটাকেও কি আসবে? পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তো এখানে আবার একটু কাহিনী আছে। কাহিনী হচ্ছে, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে তো ধনাত্মক, আর ক্লকওয়াইজ যদি ঘুরি ঋণাত্মক। তো ওই জিনিসটা তো আমাদের বলে দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের সামনে একটা কী দেওয়া লাগবে? মাইনাস। এই ক্ষেত্রে কী দেওয়া লাগবে? সামনে একটা মাইনাস, কারণ এটা আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি। ওকে, আমরা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য দেখি। থার্ড কোয়াড্রেন্ট, আমরা এখন থার্ড কোয়াড্রেন্টের জন্য দেখব। তো বিন্দু যদি এখানে হয়, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, আর এটা কি আসবে? এটা হচ্ছে আর্গুমেন্ট, আর এই দিক থেকে এটা হচ্ছে আর্গুমেন্ট, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ এটা, ক্লকওয়াইজ হচ্ছে এটা। তো আমরা আবার এক নম্বর অ্যান্টি ক্লকওয়াইজ যদি দেখি, তাহলে কি আসবে? এতটুকু কি ছিল? পাই, তারপরেও কতটুকু বেশি আছে? থিটা। তো সকল ক্ষেত্রে থিটা, আসলে এই থিটার ভ্যালু এটি আসবে। যদি শুধু থিটা বের করি তাহলে কি আসবে? tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, এটাই আসবে। তো যাক, এই থার্ড কোয়াড্রেন্টের জন্য বিন্দুটা কেমন আসবে? এটার জন্য বিন্দুটা আসবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ আর্গুমেন্ট কি আসবে? আর্গুমেন্ট আসবে হচ্ছে পাই থেকে এতটুকু যোগ হবে, অর্থাৎ পাই প্লাস tan ইনভার্স মাইনাস মাইনাস এত। ওকে, আর আমরা যদি আবার ক্লকওয়াইজ নিই, ক্লকওয়াইজ নিলে কতটুকু? এই এতটুকু হচ্ছে পাই। পাই থেকে কি যাইতেছে? থিটাটা বাদ দিলে আমরা পাইতেছি। তাহলে কি হবে? এই ক্ষেত্রে আসবে হচ্ছে থিটা ইকাল টু পাই মাইনাস tan ইনভার্স মাইনাস ওয়াই মাইনাস এক্স। কিন্তু এটা তো আমরা ক্লকওয়াইজ ঘুরছি, এই জন্য সামনে একটা মাইনাস। ওকে, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য খুবই ইজি। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, বিন্দুটা এখানে আছে। তো এই বিন্দুটা যদি এখানে থাকতো তাহলে এটার ফর্মেটটা কেমন আসতো? এটা আসতো হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই। ওকে, তো আবার আমরা যোগ করি, এটা হচ্ছে অ্যাঙ্গেল একটা। তো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ কোনটা? ক্লকওয়াইজ হচ্ছে এই যে এতটুকুই। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ কি আসতেছে? পুরাটা হচ্ছে টোপাই। টোপাই থেকে আমরা কি করতে পারি? এই থিটাটা বাদ দিতে পারি জাস্ট। থিটা ইকাল টু টোপাই মাইনাস থিটার ভ্যালু আসলে কত? tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স আর কি। তো এখানে আসবে কি? মাইনাস ওয়াই বাই এক্স, tan ইনভার্স মডুলাস অফ মাইনাস ওয়াই বাই এক্স। আচ্ছা, 2 নম্বরে আমরা দেখবো হচ্ছে এইটারই ক্লকওয়াইজ ফরম্যাট কেমন আছে। ক্লকওয়াইজ ফরম্যাটটা কেমন? সরাসরি থিটা এর ভ্যালু যেটা আসছে এখানে tan ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে কি সামনে একটা মাইনাস, কারণ এটা ক্লকওয়াইজ ঘুরছি। তো আমরা এখানে টোটাল আসলে 4টা কোয়াড্রেন্টের জন্য 8টা পাবো, কারণ প্রত্যেকটা কোয়াড্রেন্টের জন্য 2টা করে পাই দিচ্ছি। একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো 8টা তো আসলে আমাদের ফর্মুলায় ব্যবহার করি না, আমরা ব্যবহার করি হচ্ছে 4টা। তো সেই কোন 4টা ব্যবহার করি? যেই 4টা হচ্ছে মুখ্য। তো সমস্ত গণিতবিদরা হচ্ছে একত্রিত হয়ে বলছিল যে আমরা কম দূরত্বে যেইটাই পৌঁছাইতে পারবো তাহলে সেইটি হবে তার মুখ্য আর্গুমেন্ট, এবং সেইটি আমরা ব্যবহার করব। কিন্তু অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে দেখে গেছে এমসিকিউতে অপশনে গৌণ আর্গুমেন্টও দেওয়া থাকে। তো আমাদের এমসিকিউর ক্ষেত্রে গৌণ আর্গুমেন্ট এটাও আমরা বের করে চেক করে টেস্ট করে দেখব। তো আমরা এখানে কোন 4টা পিক করি, কোন 4টা পিক করি আমরা একটু নতুন করে লিখি। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কি ছিল? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের ছিল হচ্ছে সরাসরি tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা অ্যান্টি ক্লকওয়াইজই সবার আগে পৌঁছাইতে পারি। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কোনটা নেব? সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সহজে পৌঁছানো যায়। তাহলে এটা কি? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই মাইনাস এক্স। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি? ফোর্থ কোয়াড্রেন্টের জন্য অবশ্যই আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে আসতে যাই তাহলে কি আমাদের আরও একটু বেশি, মানে পায়েরও একটু বেশি যাইতে হয়। আবার যদি আমি ক্লকওয়াইজ যাই তাহলে খুব কাছে সহজেই পাই। এই জন্য থার্ড কোয়াড্রেন্টের জন্য হচ্ছে
ক্লকওয়াইজ যে ফর্মুলা সেইটা নিছে। ক্লকওয়াইজ ফর্মুলা কি? জাস্ট বেশি কিছু না, এইটাই শুধু সামনে একটা কি বসবে? মাইনাস। আর ফোর্থ কোয়াড্র্যান্টের জন্য অবশ্যই আমরা এখান থেকেই, অর্থাৎ ক্লকওয়াইজ সবার আগে পাবো। সো ক্লকওয়াইজ কি আসবে? মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই মাইনাস ওয়াই বাই এক্স। তো এই হচ্ছে আমাদের চারটা ফর্মুলা। এই চারটা ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি কিসের জন্য? আর্গুমেন্ট বের করার জন্য। ওকে, তো কার্তেশীয় এবং পোলার আকৃতি এই জিনিসটা আমরা দেখি। এইখানে আমরা দেখব কার্তেশীয় পোলার ট্রান্সফরমেশনগুলো। তো কার্তেশীয় পোলার আকৃতি দেখার জন্য আবার আমরা স্থানাঙ্কনে এখানে একটা পয়েন্ট দেই পি এক্স কমা ওয়াই, অর্থাৎ পিটা কি ছিল, কই থেকে আসছিল? এটা হচ্ছে জেড ইকুয়াল টু কি লিখতে পারি? এক্স প্লাস আই ওয়াই। ওকে, আমরা যোগ করি, এটা ও, এটা এন দিলাম। তাহলে এই পি এন কত? পি এন হচ্ছে ওয়াই, ও এন হচ্ছে এক্স। এখন এইটা হচ্ছে থিটা। তো আমরা যদি এইটাই হচ্ছে আর আর সমান কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার অফ। ওকে, আমরা যদি হাইট এবং হচ্ছে মানে উচ্চতা বা লম্ব এবং হচ্ছে অতিভুজের সাথে সম্পর্ক নিয়ে আসি, তাহলে কি সাইন থিটা আসবে। আর যদি আমরা ভূমি এবং অতিভুজের সাথে নিয়ে আসি, তাহলে আমরা কি জানি? কস থিটা আসবে। তাহলে আমরা যদি শুধুমাত্র একটা সাইন থিটা নেই, তাহলে কি আসবে? ওয়াই ডিভাইডেড বাই আর। তাহলে ওয়াই সমান কি আসে? আর সাইন থিটা। এরপরে হচ্ছে কস থিটা সমান কি লেখা যায়? এক্স ডিভাইডেড বাই আর, অর্থাৎ বেস বাই অতি হাইট, হাইপোটেনাস। কি আসবে এই ক্ষেত্রে? এক্স ইকাল টু আর কস থিটা। ওকে, তো আমরা কস থিটা সাইন থিটাই কেন নিলাম, বাকিগুলো নিলাম না? যে আরও তো আছে টেন সেক কোসেক, ওগুলো না নেওয়ার কারণ হচ্ছে আমরা যদি টেন সেক কোসেকে গেলে নেই, তাহলে হচ্ছে আমাদের সরাসরি অতিভুজের ভ্যালু জানতে হবে। কিন্তু একটা জটিল সংখ্যায় সরাসরি অতিভুজের ভ্যালু দেওয়া থাকে না। অতিভুজের ভ্যালুটা এখানে এক্ষেত্রে কি আসলে? এটা হচ্ছে মডুলাস বা পরম মান। তা আমরা আমাদের জাস্ট এই পয়েন্ট বা এই ভ্যালু দিয়ে দেওয়া থাকে। তো এই জন্য আমরা সরাসরি সাইন থিটার কস থিটা যদি নেই, তাহলে এক্স আর ওয়াই সরাসরি ব্যবহার করতে পারি। সো আমাদের অতিভুজের ভ্যালু বের করার দরকার পড়ে না। ওকে, তো এখানে কি হয়েছে? এখানে হচ্ছে এক্সকে আমরা আর এবং কস থিটা কনভার্ট করে ফেলছি, ওয়াইকে আর এবং কস থিটার মাধ্যমে কনভার্ট করে ফেলছি। তো আমরা কি বলতে পারি? হচ্ছে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে কার্তেশীয়। তাহলে পোলার ফরম্যাটে কি? আসলে পোলার ফরম্যাটে সরাসরি বলতে পারি যে আর কস থিটা কমা আর সাইন থিটা। তো এগুলো হচ্ছে কি আসলে পোলার। তো কিন্তু পোলার ফরম্যাটে আসলে সরাসরি প্রকাশ করা হচ্ছে এরকম ভাবে আর কমা থিটা। তো এটা হচ্ছে পোলার ফরম্যাট। তো আমি যদি এভাবে দেখাই, এটা হচ্ছে পোলার ফরম্যাট। তো পোলার থেকে কার্তেশিয়ান, কার্তেশিয়ান থেকে পোলার, এরকমভাবে আমাদের অঙ্ক থাকে। তো যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এমসিকিউতে আসে।